কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা মানে জামাতের ব্যাপারে যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসেবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটো কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনীয় হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় একটি পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে অভ্যুত্থানের যে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সে বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটা ভালো হোক, তাই তো? এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন, সেটা মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা আমাদের ক্লিয়ার হচ্ছে যে আমি বলেছি যে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদ। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার্ক আছে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসেছে, আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসেছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। জিনিস জানো, এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সেরকমকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টের দল হিসেবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থা পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহমাতুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান না। 7 মার্চে উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামী দ্বিমত ছিল। পরিষ্কার অবস্থাটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থা স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এই অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? এই 71 থেকে 50 পর্যন্ত কোনো অবস্থা পরিবর্তন হয় নাই তো, এটাই ছিল তো।
এটাই ছিল, এটাই থেকে এই 2024 এসে এটা পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও বলেছে, জনতাও বলেছে যে ওই 2024 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরা বলেছেন যে সেদিন 2024 জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারভেনশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটো চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ঈর্ষের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারভেনশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আছে। আমি পর্যন্ত যখন দেশ গিয়ে আমরা একটু আসলে একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনার আমার কথা 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো দুই লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন এইজন্য যে আপনার অবস্থা পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের, তার নাম মাহফুজ আলম, তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে, আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সেসবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানা মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর, এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, খারাপ জিনিস মনে হয়, শুনে তো ভালো মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করা এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত। ওকে, ঠিক আছে মানুষের কাছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজুল বারী হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল? যে এটা আমি এই প্রশ্নের উত্তর দিয়ে আমি মাসুদ ভাইয়ের একটা কথা ছোট করে যাই। এই যে ছোট করে বলি, এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে, যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেমকে যদি অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার, আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বলবো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটা সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামাত ইসলামী। আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আমি বলি আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থা ঢুকে গেল, তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার, বিএনপিকে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এই দেশে মুক্তিযুদ্ধের সব ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। বললে হবে না, জিয়াউর রহমান সাহেব, গোলাম আজম সাহেবের দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে